মাননীয় মোদিজি কার্যকালের বা শাসনকালের 12 বছর পূর্তি হয়েছে, আপনারা সবাই অবগত। এবং সেই পূর্তি উপলক্ষে আমাদের প্রদেশ সমিতি থেকে নির্দেশ রয়েছে, আমরা যেখানে বিধায়করা রয়েছি সবাই এই বিষয় নিয়ে প্রেস মিট করতে হবে। সেই হিসাবে আজকের প্রেস মিট। এই প্রেস মিটে আমার সাথে যারা উপস্থিত আছেন, আমার বাম পাশে আমার জেলার প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য মহাশয়, ডান পাশে হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মানব চক্রবর্তী মহাশয়, জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় রায় মহাশয়, জেলার উপসভানেত্রী জয়দীপা দাস লস্কর, উপসভাপতি সঞ্জয় দে, সম্পাদিকা শুভ্রা দি, বুলটি দি এবং জেলার প্রাক্তন উপসভাপতি সুমন দাস মহাশয়। আমরা সবাই অবগত যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 12 বছরের একটা যাত্রা অতিক্রম করেছেন এবং এই যাত্রাতে কোনো ডিসকন্টিনিউশন নেই। আমরা যদি নেহরুজির কথা বলি তাহলে নেহরুর কার্যকাল অনেক লম্বা ছিল, 12 বছর থেকে অনেক বেশি ছিল। আই থিঙ্ক 16 বছর কিছুদিন ছিল, কিন্তু সেই কার্যকালের 5 বছর কার্যকাল ছিল যে উইদাউট ইলেকশনে যে 5 বছর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই দায়িত্ব 5 বছর যদি আমরা ছেড়ে দিই সিলেকশন প্রসিজিওরে, তাহলে হয়তো উনি দ্বিতীয় স্থানে আসবেন। কিন্তু আজকের দিনে প্রথম স্থানে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বলতে পারি আমরা, যিনি উইদাউট এনি ডিসকন্টিনিউশন 12 বছরের একটা প্রধানমন্ত্রী হিসেবে একটা কার্যকাল কাটিয়েছেন। এবং আগামী দিনে সুস্থ শরীরে যাতে এই কার্যকাল ওনার চলে, সেই হিসাবে আপনারা দেখলেন বিগত একদিন পূর্বে আমাদের প্রদেশের প্রায় সবকটা মঠ মন্দিরে ওনার দীর্ঘায়ু কামনা করে পূজা অর্চনা করা হয়েছে। আমরা এই দীর্ঘ 12 বছরের যে মাননীয় মোদিজির যে কার্যকাল, এই কার্যকালের কয়েকটা বিশেষত্ব আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব এবং ওনার যে কার্যকাল এবং ওনার সাথে অন্যান্য প্রধানমন্ত্রীর কী পার্থক্য রয়েছে সেইটা আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে অল্প আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। যদি আমরা শুধু বিদেশ নীতি থেকে শুরু করি তাহলে বিদেশ নীতিতে দেখব একসময় আমাদের দেশের এরকম পরিস্থিতি ছিল যে আমাদের পার্শ্ববর্তী যেগুলো শত্রু দেশ আছে সেই দেশ থেকে কখনো ভারতবর্ষের উপর আক্রমণ হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকা, রাশিয়া এইসব দেশে গিয়ে তাদের রাষ্ট্রপ্রধানের কাছে বিচার চাইতেন যে আমাদের শত্রু দেশ আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের বিচার করে দিন। সেই ব্যবস্থাতে সম্পূর্ণরূপে একটা পরিবর্তন এসেছে। আজকে ভারতবর্ষের উপর যদি কেউ আক্রমণ করে, ধরুন ভারতবর্ষের সীমান্ত অতিক্রম করে 1 কিলোমিটারের ভিতর দিয়ে প্রবেশ করে আক্রমণ করলো, তাহলে আমরা ভারতবর্ষ থেকে গিয়ে তার 4 কিলোমিটার সীমা অতিক্রম করে তার উপর আক্রমণ করার ক্ষমতা রাখি। এই যে একটা বেসিক ডিফারেন্স আসলো, একসময় দেশের সুরক্ষার জন্য অন্য দেশকে বলা হতো, বিচার চাওয়া হতো, আর আজকের দিনে দেশের উপর যদি কেউ আঘাত হানে তাহলে তাকে একদম মুহূর্তের জবাব দেওয়া হয় এবং এটা মাননীয় মোদিজির নেতৃত্বে হয়েছে। আর একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলি যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছিল সেই সময় আপনারা জানেন অনেক দেশের প্রবাসীরা ওইখানে রাশিয়া এবং ইউক্রেনে ছিলেন, আবদ্ধ ছিলেন। কিন্তু একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রপ্রধানই ফোন করেছেন রাশিয়া এবং ইউক্রেনকে যে যুদ্ধ থামান, আমরা আমাদের লোককে বের করে নেব। ইভেন পাকিস্তান থেকেও কল গিয়েছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী যিনি ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে ফোন করার সাথে সাথে সেখানে যুদ্ধ থামানো হলো এবং ভারতবর্ষের যারা ওইখানে আবদ্ধ ছিল, ভারতীয়রা যারা ছিল তাদেরকে ওইখান থেকে ফ্লাই করে নিয়ে আসা হলো। এই পরিস্থিতি কিন্তু বিগত স্বাধীনতার পর অনেকটা এরকম পরিস্থিতি এসেছে অনেকবারই, কিন্তু এরকমের পরিবর্তন আমরা কখনো দেখিনি। ইভেন ওই ইউক্রেনের যে আমরা যখন ফ্লাই করেছিলাম আমাদের ভারতীয়দের, সেই আমাদের উড়োজাহাজে বসে, সেই আমাদের জেটে বসে পাকিস্তানের যাত্রীরাও এসেছিল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কংগ্রেস অ্যান্ড বিজেপি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোদিজি অ্যান্ড আদার প্রাইম মিনিস্টার। সো বিদেশ নীতিতে এরকম পরিবর্তন এসেছে। অর্থনীতির দিক দিয়ে আমরা যদি দেখি, আজকের দিনে পৃথিবীর যে কয়টা রাষ্ট্রকে টপ 10-এ যে কয়টা রাষ্ট্রকে অর্থনীতির বিভিন্ন মানদণ্ডে গণনা করা হয়, তার মধ্যে ভারতবর্ষ একটা অন্যতম রাষ্ট্র। এবং এই ভারতবর্ষের এই ব্যবস্থাকে অর্থনৈতিক একটা সচল অর্থনৈতিক ব্যবস্থা, মোদিজির দায়িত্ব নেওয়ার আগে আমরা ভারতবর্ষ অনেকটা ঋণী ছিলাম অন্যান্য দেশের কাছে। কিন্তু আজকের দিনে মোদিজির দায়িত্ব নেওয়ার পর মোদিজির কার্যকালের 5 বছরের মাথায় উনি ভারতবর্ষকে ঋণমুক্ত করেছেন।
তো সেই দিক দিয়ে দেখবো যে একটা ভারতবর্ষের যে অচল একটা অর্থনৈতিক অবস্থা ছিল, সেই অচল অবস্থা থেকে পরিবর্তন করে একটা সচল অবস্থায় এসেছে এবং অনেকটা অগ্রসর আমরা আজকে অর্থনৈতিক দিক দিয়ে। এবং দেখবেন আপনারা এই অর্থনৈতিক দিকটা যাতে ভারতবর্ষ কন্টিনিউ না করতে পারে, যাতে এটা অব্যাহত না থাকে, সেই জন্য ভারতবর্ষের আশেপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে প্রথম আনরেস্ট করা হয়েছে। বাংলাদেশের উদাহরণ আমরা বলতে পারি, নেপালের উদাহরণ বলতে পারি, আমরা শ্রীলঙ্কার উদাহরণ বলতে পারি। তারা বিফল হয়েছে। আজকাল দেখবেন আপনারা আমাদের দেশের মধ্যেই বিভিন্ন ধরনের নতুন নতুন দল তৈরি করে, যারা জেনজি রয়েছে তাদেরকে উত্তেজিত করে ভারতবর্ষের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। এটার কারণ একটাই যে ভারতবর্ষের যে আজকের দিনে ভারতবর্ষের যে গ্রোথ রেট, আজকের দিনে ভারতবর্ষের যে জিডিপি, ভারতবর্ষের যে সচল অবস্থা অর্থনীতির, এই অবস্থাকে থামাতে গেলে ভারতবর্ষের ভিতরেই অস্থির পরিস্থিতি তৈরি করতে হবে এবং সেটা চেষ্টা চলছে। তো অর্থনৈতিক দিক দিয়েও ভারতবর্ষ অনেকটা এগিয়ে। কালচারালি যদি আমরা সাংস্কৃতিক দিক দিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে মাননীয় মোদিজির দায়িত্ব নেওয়ার পর ভারতবর্ষের যিনি রাষ্ট্রপুরুষ, আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের মন্দিরের যে লড়াই, আইনি লড়াই চলছিল, সেই আইনি লড়াইয়ের সরকার একটা সদ্ভাবনা দেখিয়েছে এবং যে দীর্ঘ 400 বছরের লড়াই, সেই 400 বছরের লড়াই অবসান ঘটেছে এবং ভারতবর্ষের যিনি রাষ্ট্রপুরুষ, মর্যাদা পুরুষোত্তম, উনি ওনার জন্মভূমিতে ওনার মন্দির বানানো হলো, ওনার জন্মভূমির পুনর্স্থাপন হলো। তো কালচারালিও যারা বা সাংস্কৃতিক দিক থেকে আমরা যারা আমাদের মর্যাদার রয়েছেন, ওনাদেরকেও সঠিক স্থানে সঠিক মর্যাদা দেওয়া, সেই কাজও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ হয়েছে। তার বাইরে আমরা দেখব আমাদের দেশের যে সামরিক ব্যবস্থা রয়েছে, সেই সামরিক ব্যবস্থা একসময় আমরা বিদেশ থেকে ফাইটার জেট কিনতাম, বিদেশ থেকে বিভিন্ন ধরনের হাতিয়ার আমরা আমদানি করতাম, কিন্তু আজকের দিনে আমাদের নিজের স্বদেশি ব্যবস্থা রয়েছে। তেজসের মতো ফাইটার জেট তৈরি হয়েছে। আজকের দিনে বাইরের দেশগুলো আমাদের কাছ থেকে এই ফাইটার জেটগুলা আমাদের কাছ থেকে ক্রয় করবে, এরকম তারা আহ্বান রাখে। আমরা ব্রহ্মোস এইবার গত ইয়েতে যখন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধের একটা পরিস্থিতি ছিল এবং সেই সময় জানেন আমরা আমাদের ট্র্যাডিশনাল যেগুলা মিসাইল ছিল, ট্র্যাডিশনাল রাডার সিস্টেম ব্যবহার করে আমরা পাকিস্তানকে মুতুর জবাব দিয়েছি। এবং তারপরে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র, যে রাষ্ট্রগুলা হাতিয়ারের ব্যবসা করে বিভিন্ন দেশকে হাতিয়ার দেয়, তারা ভারতবর্ষের কাছে রিকোয়েস্ট করেছে, আহ্বান জানিয়েছে যে ভারতবর্ষের তৈরি যেগুলা ট্র্যাডিশনাল হাতিয়ার রয়েছে, ব্রহ্মোস মিসাইল, তেজসের মতো ফাইটার জেট রয়েছে, এই জেটগুলো তারাও কিনবে, তাদের দেশেও ব্যবহার করবে, এরকম তারা আহ্বান জানিয়েছে। সামরিক ক্ষেত্রেও এরকম পরিবর্তন এসছে। সামরিক ক্ষেত্রে অগ্নিবীর যোজনার আপনারা কথা জানেন, বিভিন্ন দেশে এই ব্যবস্থা রয়েছে যে আমরা নিজের পড়াশোনার সাথে আমাদের একটা মৌলিক দায়িত্ব থাকবে যে আমরা দেশের সেনাবাহিনী হিসাবে দেশের সেবা প্রদান করব। ভারতবর্ষে এই ব্যবস্থা ছিল না, কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অগ্নিবীর যোজনার মাধ্যমে এই ব্যবস্থা ভারতবর্ষের বুকে তৈরি করা হয়েছে। এবং বিগত পাকিস্তানের সাথে আমাদের যে ছিল, সেই সময়ে অনেক অগ্নিবীর সেখানে লড়াই করেছেন, এটা আপনারাও সেটার সাক্ষী। তো সব মিলিয়ে যখন আমরা ভারতবর্ষের বিদেশ নীতি, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সাংস্কৃতিক নীতি, ভারতবর্ষের আভ্যন্তরীণ অবস্থা, ভারতবর্ষের উন্নয়ন, এই সব ক্ষেত্রে মোদিজি দায়িত্ব নেওয়ার পর বিগত 12 বছরে বিশাল একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তন চুকে পড়ার মতো। এবং আজকাল ভারতবর্ষের বিদেশে যে জিনিসগুলো আমরা দেখি, আমাদের অনেক সময় চিন্তা থাকে যে এই জিনিসগুলো যদি ভারতে হতো, সেই ধরনের সব ধরনের টেকনোলজি আজকে ভারতবর্ষে তৈরি হচ্ছে। সেই ব্যবস্থা মোদিজি তৈরি করেছেন। এবং জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জিনিসটা নিয়ে আজকের দিনে সবথেকে ভাইব্রেন্ট যে জিনিস, সেই জিনিস নিয়ে সমস্ত পৃথিবী যখন গবেষণা করছে, তখন মোদিজির নেতৃত্বে পৃথিবীর সবথেকে বড় এআই সামিট যেটা, এটা ভারতবর্ষে ভারত মণ্ডপে দিল্লিতে হয়েছে। সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। সো সব মিলিয়ে মাননীয় নরেন্দ্র মোদীজি অক্লান্ত পরিশ্রম করে, উনি জানেন ওনার ডেইলি রুটিনে মাত্র 4 ঘন্টায় উনি ঘুমান, বিশ্রাম করেন এবং তারপর বাকি 18টা ঘন্টায় উনি দেশের কাজের জন্য কাজ করে যান। এর পূর্বে উনি মুখ্যমন্ত্রী হিসাবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন, তারপর প্রধানমন্ত্রী হিসাবে বিগত 12 বছর উনি দায়িত্ব পালন করেছেন এবং একদিনের জন্য এই প্রধানমন্ত্রী ছুটি নেননি। সেই জন্য আমরা আজকের দিনে এই প্রেস মিটে বসে ওনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ওনার যাতে দীর্ঘ আয়ু হয়, উনি যাতে সুস্থ শরীরে মা ভারতীর কাজকে, যে কাজ উনি যে সংকল্প নিয়েছেন
যে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসাবেন, অধিষ্ঠিত করবেন, সেই কাজ যাতে সুস্থ শরীরে উনি চালিয়ে যেতে পারেন। ধন্যবাদ।